নমস্কার, দেখছেন জবাব চায় বাংলা। জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয় প্রথমেই নজর রাখবো খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং এ। সবচেয়ে বড় ব্রেকিং, সিবিআই এর ওপর হামলা। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় ব্রেকিং, বিহারে সিবিআই এর ওপর হামলা। প্রশ্ন ফাঁস, তদন্ত করতে যায় সিবিআই। সিবিআই টিমের ওপর হামলা চালায় 300 দুষ্কৃতী। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, দেশের সবচেয়ে বড় ব্রেকিং, নেট ইউজিসির প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়ে সিবিআই এর ওপর হামলা। ডান দিকে ভাইরাল ভিডিও, বাঁদিকে ব্রেকিং। ডান দিকে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে সিবিআই এর ওপর হামলার মুহূর্তের ছবি। এই মুহূর্তে ভাবুন কতটা গুরুত্বপূর্ণ ইউজিসি নিট নয়, ইউজিসি নেটের তদন্তে গিয়ে আক্রান্ত সিবিআই। শনিবার বিহারে নওদায় আক্রান্ত হয় সিবিআই। 300 জনের একটি দল দুষ্কৃতী, তারা এসে হামলা চালায় 200 থেকে 300। সেই ছবি, ভাইরাল ভিডিও, সেই ভয়ঙ্কর ছবি। সিবিআই এর যে চালক, গাড়ির চালক, তিনি ভয়ঙ্করভাবে আহত হয়েছেন, গুরুতরভাবে আহত হয়েছেন। সিবিআই এর একজন মহিলা অফিসারকে কটূক্তি করা হয়েছে। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে তদন্ত করছে সিবিআই। সেই সিবিআই টিম গেল বিহারে তেজস্বী যাদবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তিনি নিজে জড়িত হয়ে পড়েছেন এই গোটা নিট এবং নেট কেলেঙ্কারিতে। তারপরে সিবিআইয়ের ওপর হামলা। কারা আটকাতে চায় কেন্দ্রীয় সরকারের নির্দেশে হওয়া এই তদন্তকে? কাদের স্বার্থে এই হামলা করা হচ্ছে বিহারে? প্রশ্ন উঠছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং, ফার্স্ট অন রিপাবলিক বাংলায়, বিহারে সিবিআই টিমের ওপর হামলা। বিগ ব্রেকিং এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় খবর, যে খবরে গোটা দেশ নজর রেখেছিল, নিট এবং নেট তদন্ত। সেই তদন্তে গিয়ে সিবিআই টিমের ওপর হামলা। যারা বারবার বলে থাকে যে এই তদন্ত সিবিআইকে দেওয়া উচিত, তারা এখন কেন মুখ খুলছে না? সিবিআই তদন্ত নেওয়ার পর সিবিআই টিমের ওপর কেন হামলা হলো? 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তের বিগ ব্রেকিং, সিবিআই বিহারে গিয়ে তদন্ত করার সময় হামলার মুখে। কারা হামলা চালালো স্পষ্ট নয়। 200 থেকে 300 জনের একটি দল হামলা চালায়। প্রশ্ন উঠছে যে বিহারে তেজস্বী যাদব, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যিনি জড়িত এই গোটা স্ক্যামের মধ্যে, তারপরে বিহারে কেন হামলা হলো? কার নির্দেশে হামলা হলো? প্রশ্ন উঠছে। সেই মুহূর্তের ভাইরাল ছবি, দেশের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে, সিবিআই টিমের ওপর হামলা। সেই ছবি দেখাচ্ছি। জবাব চায় বাংলার দর্শকরা দেখুন এবং ভাবুন, কারা চায় সিবিআই তদন্ত না হোক? কাদের নাম উঠে আসবে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি নিজে বললেন যে ঘটনার শিকড় পর্যন্ত যাওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিজে বললেন ঘটনার শিকড় পর্যন্ত যাওয়া হবে। তাহলে কেন বিহারে সিবিআই টিমের ওপর হামলা হলো? বিহারের নওদার এসপি তিনি কি বলছেন সিবিআই টিমের ওপর হামলা নিয়ে, শুনুন। इसकी जानकारी रजौली थाने को दी गई थी। इस रेड को गुप्त रखा गया था। जब वो लोग रेड करके निकलने लगे थे तो उस समय कुछ पब्लिक ने वहाँ पर उसे क्वेश्चन करना शुरू कर दिया था कि क्या आप कौन है, कहाँ से है। फिर उनके द्वारा जो है सूचना दी गई रजौली थाने को, मुझे भी सूचना प्राप्त हुई। फिर हमने अपना गश्ती गाड़ी और आरएसएस की गाड़ी और बहुत सारी गाड़ियाँ भेजी थी और फिर हम लोग सीबीआई की टीम को लेकर थाने पर आए और फिर वहाँ से प्रतिबंधित कार्रवाई की। एबीटी के संबंध में वो लोग सर्च एंड सीजर ऑपरेशन करने आए थे, हमें इतनी ही जाना। একদিকে বিহারের ঘটনা দেখালাম, সবচেয়ে বড় ব্রেকিং, যে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জড়িত রয়েছেন গোটা স্ক্যামে, এমন অভিযোগ ওঠে। সেই বিহারে যখন 200 থেকে 300 জন সিবিআইয়ের ওপর হামলা চালায়, তখন প্রশ্ন ওঠে এই তদন্ত কারা থামাতে চায়? কাদের স্বার্থ এই সিবিআই তদন্ত থেমে যাক? প্রশ্ন উঠছে। কিন্তু আরো প্রশ্ন উঠছে, এই বাংলায় বারবার যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসেছে, যে চাকরি প্রার্থীরা চোখের জলে রাজপথ ভাসিয়েছে, যে চাকরি প্রার্থীরা যাদেরকে তুলে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে পুলিশ লকআপে পুরেছে, তাদের কথা কি ভুলে গিয়েছে এ রাজ্যের সরকার? তাদের কথা কি ভুলে গিয়েছে এ রাজ্যের প্রশাসন? নিট নেট
তদন্ত তো চলছে, নিট নেট তদন্ত নিয়ে রিপাবলিক বাংলা তো সবচেয়ে বড় কভারেজ করছে, কিন্তু এই বাংলার চাকরি প্রার্থীরা যারা দিনের পর দিন রাস্তার মধ্যে রোদে জলে বসে চোখের জলে ভাসাচ্ছেন রাস্তার রাজপথ, তাদের কি ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা মাফিক চেষ্টা চলছে? দেখুন ছোট্ট প্রতিবেদন, ফিরছি আলোচনা নিয়ে। নিট থেকে নেট সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতি সামনে আসতেই তোলপাড় চলছে দেশ জুড়ে। চরম উৎকণ্ঠায় লাখ লাখ পরীক্ষার্থী। দুর্নীতির কথা মেনে নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে কেন্দ্র। With full pain, we are taking responsibility. We have to rectify the system. এই প্রেক্ষাপটেই বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছে তৃণমূল। বদনাম বা মিথ্যাচার করলে তা ঘুরে এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা এটা শুরু। কিন্তু শিক্ষায় দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা তৃণমূল কি নিজেদের কথাই ভুলে গেল? কারণ কেন্দ্রে যেমন নিট নেট, তেমনই এ রাজ্যে রয়েছে এসএসসি টেট। এই দুই ক্ষেত্রেও দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। আজও চাকরি প্রার্থীদের চোখে জল। রোদ বৃষ্টি মাথায় নিয়েই পথে বসেছে শিক্ষিত বেকাররা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একক নেতৃত্বে মুখ্যমন্ত্রী যেভাবেই পশ্চিমবাংলায় জয় হয়েছে, তো আমরা এটার জন্য যথেষ্ট আশাবাদী যে মুখ্যমন্ত্রী আমাদের দিকটা অন্তত এবার একটু বিবেচনা করে দেখবে, আমাদেরকে দয়া করে এই শিক্ষকতার স্বপ্নটা পূরণ করার জন্য আপনারা সুযোগ করে দিন। সম্পূর্ণভাবে কমিশনের সদিচ্ছার অভাব। আমরা 2014 সাল থেকে আজকে 2024 সাল, আজকে 6 মাস হয়ে গেছে, অর্থাৎ 10 বছর 6 মাস আমাদের এখানে একাধিক ক্যান্ডিডেটের বয়স শেষ হয়ে গেছে। তাহলে আমাদের নিয়ে কি হবে? তো আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি তো দেশের প্রধানমন্ত্রী নয়, ওনার এতটা মাথা ব্যথা হচ্ছে দেশ নিয়ে, কিন্তু সেখানে কেন উনি আমাদের ক্ষেত্রে গান্ধীজির বাদর হয়ে রয়েছেন, মানে কিছু শুনবো না, কিছু বলবো না, কিছু দেখবো না। তাহলে কি নিট নেট দুর্নীতির ছলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলার বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা? হ্যাঁ, যে লিক মিনিস্টার, এই লিক মিনিস্টার মানে ধর্মেন্দ্র প্রধান, উনি এখন কি করছেন? উনি কেন রেজিগনেশন দিচ্ছেন না? মোদি ম্যানেজড এডুকেশন সিস্টেম সব থেকে বড় ধাপ্পাবাজি করেছে দেশের ভবিষ্যৎ আগামী প্রজন্মের ডাক্তারদের সাথে। নিট এবং নেট লজ্জা করছে না? আপনারা তো সব জানতেন। নরেন্দ্র মোদিজি করাপশন এবং ইললিগ্যাল অ্যাক্টিভিটিজে তার জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে। যদিও নিজেদের দুর্নীতির কথা স্বীকার করতে চায় না বঙ্গের শাসক দল, উল্টে তাদের যুক্তি চোখে ধুলো দিতেই তদন্তের কথা বলছে কেন্দ্র। শতাব্দীর সবথেকে বড় শিক্ষা দুর্নীতি পেঁয়াজের খোসার মতো একটার পর একটা সামনে চলে এসেছে, যেখানে বিজেপি শাসিত নেতাদের কোচিংয়ের ছাত্ররা একসাথে 6 জন 720-তে 720 পাচ্ছে, এবং এর দায় এড়ানোর জন্য শুধুমাত্র একজন এনটিএর ডিজিকে সরিয়ে দিয়ে তারা দায় এড়াতে পারে না। শাসক নেতার মুখে কথা শুনে বিরোধীরা বলছে এটা তো নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটির মতো ব্যাপার। যেখানে সরকারি স্কুলে চাকরি চুরি হয়েছে সেখানে কি করে বড় বড় কথা বলেন তৃণমূল নেতারা? তাহলে কি চালাকি করেই বাংলার বেকার ছেলে মেয়েদের আন্দোলনের কথা ভোলানোর চেষ্টা করছে শাসক? রিপাবলিক বাংলা। নিট নেট দুর্নীতি অত্যন্ত ঘৃণ্যনীয়, অত্যন্ত বড় মাপের দুর্নীতি। যারা এই কাজে যুক্ত ছিল, যারা এই দুর্নীতির মাথা, তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। রিপাবলিক নেটওয়ার্ক সবচেয়ে বড় ক্যাম্পেইন চালাচ্ছে যাতে প্রত্যেক নিট নেট দুর্নীতির মাথারা ধরা পড়ে। এটা তো অবশ্যই সত্য, দুর্নীতি যেখানে হবে সেখানে আওয়াজ তো তুলতেই হবে, কিন্তু একটা দুর্নীতির বিষয়ে কথা বলতে গিয়ে যদি একটা দুর্নীতি ভুলিয়ে দেওয়া হয়, যদি পরিকল্পনা মাফিক এমনটা করা হয় যে নিট দুর্নীতি নেট দুর্নীতি দিয়ে এই রাজ্যের যে নিট দুর্নীতি অর্থাৎ গোটা দুর্নীতির চিত্র সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, সেটা তো করতে দেওয়া যায় না। তার কারণ এই রাজ্যেও তো চাকরি প্রার্থীরা দিনের পর দিন, হাজার হাজার দিন
কয়েকশো দিন ধরে বসেছিলেন রাস্তায়, রোদে জলে তারা তো বসে রয়েছেন রাস্তায়, মাথার চুল পর্যন্ত কেটে ফেলে চোখের জল ভাসাচ্ছেন তারা রাস্তায়। তাদেরকে কি দেখতে পাওয়া আর যাচ্ছে না কারণ নিট আর নেট দুর্নীতি হয়েছে? এই প্রশ্ন করব। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন উপস্থিত, তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন, বিজেপি মুখপাত্র সুকন্যা ভট্টাচার্য রয়েছেন, আইনজীবী বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, তারপর সুকন্যা ভট্টাচার্য রয়েছেন আইনজীবী এবং তৃণমূলকে সমর্থন করেন, রয়েছেন দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন ডক্টর অর্ণব চক্রবর্তী, তিনি নিট পিজি পরীক্ষার্থী এবং চিকিৎসক, অরুণিমা পাল রয়েছেন চাকরি প্রার্থী এবং নীলাভ ব্যানার্জি রয়েছেন আইনজীবী, কংগ্রেসকে সমর্থন করেন। তবে প্রথমেই আমি যাব, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যসভার সাংসদ এবং বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। রিপাবলিক বাংলায় আমরা টানা ক্যাম্পেইন করছি নিট এবং নেট পরীক্ষার্থীদের নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে, কিন্তু আজকে আমি প্রশ্নটা একটু অন্যরকম করছি। কেন্দ্রের নিট এবং নেট এই দুইয়ের দিকে দেখতে গিয়ে এই রাজ্য সরকার কি কোনোভাবে পরিকল্পনা মাফিক তৃণমূল সরকার, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার, তারা কি ভুলিয়ে দিতে চাইছে এই রাজ্যে গত 3 থেকে 4 বছর 5 বছর ধরে যে দুর্নীতি হয়েছে? আপনি কি মনে করেন? এইটা নিয়ে একটু অতিরিক্ত চিৎকার করে নিজেদের সার্বিক ব্যর্থতা, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লোভ এবং সীমাহীন লুটটা তারা একটু আড়াল করবার চেষ্টা করছেন, কিন্তু এতে খুব একটা সফল তারা হতে পারবে না। কারণ এখানের চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হয়েছে। এখানে চোর যাতে ধরা না পড়ে সেজন্য সরকারি টাকা খরচা করে কেন্দ্রে উকিল দাঁড় করানো হচ্ছে ইডি সিবিআই তদন্ত বন্ধ করার জন্য। আর কেন্দ্রের সরকারি নির্দেশ দিচ্ছে সিবিআই তদন্ত করো এবং করে অবিলম্বে চোর ধরো। কিন্তু শ্রমিকবাবু, এটা স্পষ্ট যে আপনাদের পজিশন এখন অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। তার কারণ আপনারা যখনই এখন কথা বলতে যাবেন দুর্নীতি নিয়ে, আপনাদের দিকে 5টা আঙুল উঠবে যে আপনারা নিট নেট এইসব দুর্নীতি আপনাদের আমলে হয়েছে। আপনাদের এই দুর্বল পজিশন নিয়ে আদৌ আপনারা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন? টিএমসি যে কোনো ধরনের কথা বলতে পারে, রাজনৈতিক দল, সেটা রাজনৈতিক চাতুর্য দেখাবেই। কিন্তু এতে পশ্চিমবঙ্গের যারা বঞ্চিত, যাদের মেধা প্রতারিত হয়ে গেছে, যাদের জীবন যৌবন নষ্ট হয়ে গেছে, যাদের জীবন থেকে 8 বছর চুরি করা হয়ে গেছে, তাদের মুখ বন্ধ রাখবেন কি করে? আমাদের তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে যে লড়াই চলছে, সেই লড়াই চলবে। শ্রমিকবাবু, বিজেপি অনেক দিন ধরে টানা চাকরি প্রার্থীদের জন্য কথা বলেছে এই রাজ্যের, কিন্তু এখন রিসেন্টলি বিশেষ করে রেজাল্টের পর সেরকমভাবে চাকরি প্রার্থীদের হয়ে আপনাদের অন্তত রাস্তায় নেমে কথা বলতে দেখা যাচ্ছে না। আপনারাও কি ভুলে গেলেন এই চাকরি প্রার্থীদের কথা, এই বাংলার চাকরি প্রার্থীদের কথা? মানে কে বলছে বিজেপি তাদের পাশে নেই? বিজেপি এই মুহূর্তে ভোট পরবর্তী হিংসায় যে কর্মীরা আক্রান্ত হচ্ছে, যাদের ঘর ছাড়া হতে হচ্ছে, যাদের বাড়িঘর দোকান ভেঙে দেওয়া হচ্ছে, যে অটো টোটো চালকদের স্ট্যান্ড থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যাদের ভেড়িতে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, যে প্রাইভেট টিউটরের জন্য বাড়ি বাড়ি গিয়ে বলে আসা হচ্ছে এই যেন আর ছাত্র পড়াতে না আসে, বিভিন্ন ছোট ছোট স্কুল থেকে যাদের চাকরি চলে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাদের কাজ বন্ধ করা হচ্ছে, যেখানে রেশন বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলছে, সেই নিয়ে ব্যস্ত আছে। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু, সময় দিলেন, উত্তর পেলাম খানিকটা, কিন্তু আরও প্রশ্ন রয়ে গেল। প্রথমেই যাব অরুণিমার কাছে। অরুণিমা, তোমরা প্রথম দিন থেকে রাস্তায় পড়ে থেকে লড়াই করেছো। হঠাৎ নিট নেট দুর্নীতি অত্যন্ত খারাপ কাজ হয়েছে অবশ্যই, এবং দুর্নীতি অনেক বড় লেভেলের হয়েছে, কিন্তু তোমাদের দুর্নীতি তোমার মনে হচ্ছে যে আস্তে আস্তে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইচ্ছে করে? প্রথমে বলি, নতুন কোনো সমস্যা তৈরি হলে পুরনো সমস্যা মরে যায় না, 1। 2 নম্বর, নিট নেট এটা একটা পুরো জাতীয় স্তরের দুর্নীতি, সেটা সিবিআই হয়েছে, একটা প্রসেস চলছে, এবং আমি পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের নাগরিক হিসাবে এই প্রত্যাশা রাখি যে যেন এটাকে এই পশ্চিমবঙ্গের ন্যায় ট্রিট না করা হয়। অর্থাৎ এই কথাটা কেন আসছি, আজকে 10টা বছর, একটু আগে প্রতিবেদনে দেখিয়েছেন, আমরা রাস্তায় পড়ে আছি, আমরা বারংবার প্রথমে বলেছি দুর্নীতি হয়েছে,
রাজ্য সরকার, এসএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদ আমাদের কথা বিশ্বাস করেনি। আমরা যখন আন্দোলনে গেছি আমাদেরকে মেরে কামড়ে খুবলে অ্যারেস্ট করেছে, নন বেলেবল সেকশনে মামলা দিয়েছে, তাও কিন্তু আমরা আজও দাঁত কামড়ে পড়ে আছি। কেন? কারণ দুর্নীতি হয়েছে। আজকে যারা শাসক দলকে রিপ্রেজেন্ট করেন বা বলেন যে কোথায় প্রমাণিত, কোথায়? আচ্ছা দাদা, একটা খুন হয়ে গেল, খুনটা যদি প্রমাণ না করা যায়, নানা প্রমাণ সাপেক্ষ বলে, তাহলে কি খুনটা হয়নি? এই যে জেল কাস্টডিতে যারা আছে তারা কি শুধুমাত্র মিথ্যে কারণে আছে? একটা যখন সংগঠিত আকারে হয়েছে, অর্গানাইজড হতে হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে হয়েছে, তা বাক কমিটি এর আগে অলরেডি বলে দিয়েছে। আর নতুন যে স্ক্যাম হয়েছে সেটার ক্ষেত্রে একটা প্রসেস চলবে, তার মানে এই নয় এই যে একটা ধারাবাহিক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক গ্রুপ সি, গ্রুপ ডি, তারা কিন্তু কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত নয়। যারা আজকে ডিপ্রাইভ, যারা আজকে ভিকটিম, তারা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এইভাবে আপনারা সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখবেন না। যখন অবক্ষয়ের রক্তক্ষরণ শুরু হয় সেইখানে কিন্তু কেউ ছাড় পাবেন না। আজকে হয়তো মনে হচ্ছে যে এই ছেলে মেয়েগুলো রাস্তায় আছে, এরা কোট আনকোট জীবন্ত লাশ বানিয়ে ছেড়ে দিলাম, আমরা তো ক্ষমতার অলিন্দে থাকবো। একদিন প্রকাশ হবে যে না, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করবে না। কারণ এই পরিস্থিতির জন্য বর্তমান এই জায়গা থেকে অরুণিমা সরকারকে দায় নিতে হবে। আর এক মিনিট, তরুণ জ্যোতি স্যার আরো আপনাদেরকে তথ্য ভিত্তিক বলে দিতে পারবেন যে কোন কোন সেক্টরে হয়েছে, যেটা আমরা বলি। আপনারা হয়তো বলতে পারেন আপনারা কাজ পাননি তাই চেল্লাচ্ছেন, আপনারা ডিজার্ভ করেন না, কিন্তু যেটা তথ্য উঠে যাচ্ছে, যেটা কোর্ট রুমে প্রকাশিত হচ্ছে, সেইটাকে আপনারা কি করে অস্বীকার করতে পারেন? সেইটাকে দিয়ে কখনো জাস্টিফাই করা যায় না যে প্রমাণ করতে পারেননি, তাই দুর্নীতি কোথায়? কথা চলে না, সেটা তো দুক্ষেত্রেই হয়। সুকন্যা ম্যাডাম, আপনাকে আমার প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে নিট নেট দুর্নীতি অত্যন্ত বড় দুর্নীতি, তার তদন্ত চলছে। সিবিআই একটু আগেই দেখলেন সিবিআইকে মারা হলো বিহারে গিয়ে, এবং বিহারে কারা মেরেছে সেই নিয়ে প্রশ্ন, সেই প্রশ্ন আস্তে আস্তে খুলাসা হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে, এই রাজ্যে যারা দুর্নীতির ফলে চাকরি প্রার্থী এখনো রাস্তায় বসে আছেন, তাদের জন্য আপনারা কি কি করেছেন? দেখুন, কোনো একটা এজেন্সিকে যদি কোথাও মারা হয় সেটা অত্যন্ত লজ্জার ব্যাপার, ঠিক। কিন্তু এই যে বলা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান বা সেন্ট্রাল গভর্নমেন্ট এই নিটের যে দুর্নীতিটাকে, সেটাকে সিবিআই হাতে তুলে দিয়েছে। হারে, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো বিজেপিরই আরেকজন ভাইয়ের নাম। আমরা তো সিবিআই সব তদন্ত দেখতে পাচ্ছি। আমরা তো গোথালাকাণ্ডে যে সিট গঠন করা হয়েছিল সেখানেও দেখতে পেয়েছি তার রেজাল্টে, চারটে তার রেজাল্ট কী হয়েছে সেটা মোদি গঠন করেছিলেন, তার মাথায় আস্থানাকে বসানো হয়েছিল। এখানেও সেই সিবিআই তদন্তের যা রেট আমরা দেখতে পাই যে তার 2% হচ্ছে শাস্তিযোগ্য বলে প্রমাণিত হয়ে শাস্তি পাওয়া যায়, আর বাকি 270 যেগুলো সব ডেটাসগুলো আমাদের কাছে আছে তার তো কোনো রেজাল্টই পাওয়া যায় না। তদন্ত তো তদন্তের মতনই চলছে, সেটা আমরা পশ্চিমবঙ্গেও দেখছি। আর পশ্চিমবঙ্গে যারা চাকরিহারা, যারা এই দুর্নীতির শিকার হয়েছে, সেটা মেনে নিয়ে আমি বলছি পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং পুরো তৃণমূল নেতৃত্ব এই চাকরিহারাদের পাশে আছে বলেই তারা আজকে সুপ্রিম কোর্টে গেছে, যাতে একজন চাকরিও না হারায়, যাতে তাদের চাকরিগুলো বহাল থাকে। সেই জন্যই তারা সুপ্রিম কোর্টে গেছে। চাকরি হারানো বা চাকরি না দেওয়া মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার কথা অন্য টপিক ম্যাডাম, যারা চাকরি পায়নি তাদের কথা বলছে, আপনারা কি ওনার পাশে আছেন? অবশ্যই আমার দল, আমার নেত্রী, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি প্রত্যেকেই ওনাদের পাশে আছে। যেহেতু এগুলো কোর্টে সাবজুডিস ম্যাডাম, আমরা পাচ্ছি না, যেখানে সিবিআই শুধু রিপোর্ট দিয়েছে তা না, এসএসসি স্বীকার করেছে হ্যাঁ ম্যানিপুলেশনের মাধ্যমে চাকরি হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী তারা কি ওই সেই দুর্নীতিগ্রস্ত চাকরি যারা প্রাপক তাদের জন্য, অর্থাৎ ক্রেতা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছে? আর যারা যারা ডিজাইন করছে, না, ওনার উত্তেজিত হওয়ার কারণও আছে ম্যাডাম, ওনার উত্তেজিত হওয়ার কারণ আছে। বলতে বলতে প্র্যাকটিস হয়ে গেছে। না, ওনার উত্তেজিত হওয়ার কারণ আছে। প্যানেলে বলতে বলতে প্র্যাকটিস হয়ে গেছে। আসছি আমি। সবার উপরে যার যেটা রাজনৈতিক কম্পালশন যাই থাকি না কেন, কারণ আমরা কিন্তু সবার আগে পশ্চিমবঙ্গে একজন বাসী এবং নাগরিক। সমস্যা তৈরি হলে আজ মনে হতে পারে যে একটা আলাদা কারণ, কিন্তু কোনোটা বিক্ষিপ্ত নয়, বিচ্ছিন্ন নয়, এর রেসিডুয়াল প্রত্যেকের কম বেশি পড়বে। কারণ দেখুন, শিক্ষা শুধুমাত্র কিন্তু লেখাপড়ায় এবিসিডি ও ক না, মূল্যবোধ, নীতিবোধ, চরিত্র গঠন। আচ্ছা, উত্তর নিন। যদি আমি উত্তর
হয়নি। হ্যাঁ, সাবজুডিস, সেটা নিয়ে আলোচনা না করে যেটা নাকি না সেটা তো নিট নেটো সাবজুডিস ম্যাডাম, ম্যাডাম নিট নেটো সাবজুডিস, না ম্যাডাম নিট নেটো সাবজুডিস, তো তাহলে তো কিছু নিয়েই আলোচনা করা যাবে না। স্টেজে যখন এটা দেওয়া হয়েছে তখন আমাদের পক্ষ থেকেও দাবি আছে এটা শুধু সিবিআই কে দিলে হবে না, কেন সিবিআই এর যে রেট, তাদের যে পরিসংখ্যান আমরা দেখেছি সেটা অত্যন্ত খারাপ। তাই আমাদের দাবি, আমাদের দাবি বিচারপতিকে মাথায় রেখে তদন্তটা করা উচিত, তবেই এবং সেখানে অপোজিশনেরও কোনো লিডার থাকবে, তবেই এই নিটের যে তদন্তটা সেটা সঠিক পথে যাবে, তবেই সঠিক পথে যাবে। ম্যাডাম আমি বলছি নিট নেট নিয়ে কি আলোচনা হওয়া উচিত? অবশ্যই ম্যাডাম নিট নেট নিয়ে কি আলোচনা হওয়া উচিত? নিশ্চয়ই হওয়া উচিত, কেন হওয়া যাবে না? ম্যাডাম এটা এখনো তদন্ত হচ্ছে, হাতে পেল এবং কারা হাতে পেল, কারা হাতে পেল, সিবিআই হাতে পেল। বেশ ঠিক আছে, সিবিআই হাতে পেল এবং তাদের মাথায় ইসরো, বুঝলাম ঠিক আছে সুকন্যা ম্যাডাম, কেন প্রাক্তন বিচারপতিকে দিয়ে হবে না? ঠিক আছে, কেন হবে না প্রাক্তন বিচারপতিকে দিয়ে? 1 নম্বর, আর 2 নম্বর তরুণজ্যোতি সাবজুডিস ম্যাটার বাংলার চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কেন এখনো রিজাইন করছেন না? ঠিক আছে, 1 মিনিট, বাংলার চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সাবজুডিস ম্যাটার, তাই সেই নিয়ে আলোচনা হওয়াটা এখন উচিত নয়, কিন্তু সুপ্রিম কোর্টে গেছে, এটা এখনো কোর্টে যায়নি, এটা সবে তদন্ত শুরু হচ্ছে, পেয়েছে হাতে। এয়ার টাইম খুব লিমিটেড এন্ড খুব প্রেশিয়াস, বেকার মানে যেগুলো যার নলেজটা নেই ব্যাপারে সেটা নিয়ে উত্তর দেওয়ার লাভ নেই। আসো প্র্যাকটিক্যাল কথায়, দেখো পশ্চিমবঙ্গে বিভিন্ন সাথী বন্ধু প্রকল্প আছে, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন সাথী এবং বন্ধু প্রকল্পে নতুন একটা সংযোজন হয়েছে। নোংরা লাগবে শুনতে, বাট ফ্যাক্ট। শরীর দাও চাকরি নাও প্রকল্প আমরা দেখলাম দুর্গাপুরে তৃণমূলের এক নেত্রী তার হাজবেন্ডের চাকরি চাওয়ার জন্য গেছিল তৃণমূলের নেতাদের কাছে। নেতারা বলেছেন যে আমার সাথে শুতে হবে তাহলে চাকরিটা পাবে। মহিলা লজ্জায় মানে আত্মহত্যা করার চেষ্টা করেছে, হাসপাতালে ভর্তি। তৃণমূলকে আমরা একটা জিনিস থ্যাংক ইউ জানানো উচিত। কির জন্য? তৃণমূল কিন্তু কোনো ডিফারেন্সিয়েট করে না। কিরকম? তৃণমূল নিজের লোকেদেরও চাকরি বেঁচেছে, বাড়ির লোকেদেরও চাকরি বেঁচেছে, দয়া দাক্ষিণ্য করে চাকরিটা তৃণমূল দেয়নি, সবাইকে বিক্রি করেছে। আজকে বিভিন্ন কথা হচ্ছে, দিদি এখনই মানে পশ্চিমবঙ্গকে ভোলানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ কী লেভেলে তদন্ত হচ্ছে, কী লেভেলে দুর্নীতি হয়েছে। দেখো পুরোনোগুলো তো আছে, আর নতুন তোমাকে বলি একদম ব্র্যান্ড নিউ। আগের বছর সারপ্রাইজ হয়েছে যখন এই বিভিন্ন দুর্নীতি তদন্তগুলো চলছিল, ওই রেকমেন্ডেশনে চাকরি যখন হয়েছিল তখন একটা চিঠি তোমার রায়পুরের মাননীয় বিধায়ক মুর্মু সাহেব লিখেছিল শশী পাঁজাকে, লিখে বলেছিল আইসিডিএসে এই কয়জন নাম আছে তাহলে চাকরির ব্যবস্থা করে দিতে। রায়পুরের সাধারণ লোক মৃত্যুঞ্জয় মুর্মুর এগেনস্টে স্পেসিফিক কমপ্লেন উইথ অডিও দিয়েছিল কাকে? সেই ভদ্রলোককে, যে বলে মানে আমি নো টলারেন্স এগেন্স্ট করাপশন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিল সেখানকার লোক। চিঠিটার কপি মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেওয়া হয়েছিল, কোনো ব্যবস্থা হয়নি। পশ্চিমবঙ্গে প্রাইমারিতে দুর্নীতি হয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য। 5 to 8 এর নিয়োগ আজ পর্যন্ত হয়নি। অনেকের না বয়সটা পার করে গেছে, যারা ধরো পরীক্ষায় চান্সটা পায়নি, পরীক্ষা কোয়ালিফাই করতে পারেনি, পরীক্ষা হলে আরেকটা দিতে পারতো, কারণ এদের পড়াশোনাটাই হচ্ছে ওই রিলেটেড, তারা বিএড করেছিল, তাদের বয়স পার করে গেছে, 45 ক্রস করে গেছে রিজার্ভ ক্যাটাগরি থেকে, এমনি ক্ষেত্রে 40 ক্রস করে গেছে, তারা চাকরিটা পাবে না। 9 থেকে 12 দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা দেখলাম আমি, চাকরি চোরদের বাঁচানোর চেষ্টা, ব্যতিক্রমী নিয়োগ দিয়ে বাঁচানোর চেষ্টা। দিদি ভদ্রতা রাখুন, আপনার কথা তো শুনে গেছি, আপনি ভদ্রতা রাখুন না, আপনি করতে পারেন, আপনি লয়ার, ভদ্রতা রাখুন, ভদ্রতা রাখুন না। 9 থেকে 12 আমরা দেখলাম ব্যতিক্রমী নিয়োগ করে চোরদের রাখার চেষ্টা হলো। গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতি আমরা দেখলাম, সব ছেড়ে দিচ্ছি। স্টেট গভর্নমেন্টের গ্রুপ ডি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরের গ্রুপ ডি, সেখানে দুর্নীতি, সেখানে অ্যাপয়েন্টমেন্ট হলো না। দিদি বলছে না সাবজুডিস, আমি এই সাবজুডিসের গল্পটা না আমি বুঝতে পারলাম না। আজকে আমি একজন লয়ারের কথা শুনছিলাম, বুঝতে পারলাম না। প্রাইমারি আপার প্রাইমারি এগুলো সাবজুডিস, কিন্তু নিট নাকি সাবজুডিস না। অদ্ভুত না, সুপ্রিম কোর্ট সাবজুডিস না, হাইকোর্ট এটা সাবজুডিস। আজীব লজিক দিদি। এই রাজ্যের কেসগুলো তো সুপ্রিম কোর্টে আছে। ডিফারেন্সটা শোনো দিদি, আবার বলছি শুনে নিন ডিফারেন্সটা বোঝো। ডিফারেন্স হচ্ছে পশ্চিমবঙ্গে যখন বিভিন্ন মামলাগুলো হচ্ছে, কোর্ট এখানে সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার দিচ্ছে। কেন জানো তো? সিবিআই সুমোটো কোনো কেস পশ্চিমবঙ্গে নিতে পারে না, কারণ জেনারেল কনসার্ন রাজ্য সরকার উইথড্র করেছিল এইভাবে, জেনারেল কনসার্ন উইথড্র করলে সিবিআই তদন্ত করতে পারবে না, কিন্তু একটা ক্লজ থাকে। ক্লজটা হচ্ছে কোর্টের নির্দেশে হলে তদন্ত সম্ভব।
এখানে দেখা গেছে সেটাকে আটকানোর জন্য আমার তোমার ট্যাক্সের টাকা খরচা করে কোটি কোটি টাকা খরচা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছে সেটাই আটকানোর জন্য। উল্টো দিকে এই যখন নিট মামলাটা সুপ্রিম কোর্টে চলছে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট কোর্টে অ্যাপিয়ার করেছে, নোটিশ পাওয়ার পর অ্যাপিয়ার করে বলেছে উই আর এগ্রিড টু এনিথিং, কোর্ট যেটা বলবে সেটা আমরা করতে রাজি আছি, যদি রি এক্সাম নেওয়ার অর্ডার দেয় কোর্ট উই আর রেডি টু ডু দ্যাট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে চুরির টাকা পেয়ে বকবক করতে নেই, বেশ চুরির টাকা খেয়ে একদম বকবক করতে নেই, চুরির টাকা খেয়ে বকবক করতে নেই, চুরির টাকা চাল চুরি ত্রিপল চুরি কয়লা চুরির টাকা খেয়ে বকবক করতে নেই। চোরের কথা শুনবো না, চোর দিয়ে কথা শুনবো না, তৃণমূল ভদ্রলোক করে না, তৃণমূল যারা করে না চোর, তিনি চোর, যারা এই মুহূর্তে শুনবো শিক্ষাবিদ পবিত্র সরকার কি বলছেন গোটা ঘটনা নিয়ে শুনবো, তারপর ফিরছি আলোচনায়। শিক্ষাবিদ পবিত্র সরকার। সবাই জানেন কি করতে হবে, যে কিভাবে শিক্ষক যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে, ভালো টেক্সট বই করতে হবে, ভালো পরীক্ষার পদ্ধতিটা একটু বদলাতে হবে, ক্লাসে যাতে নিয়মিত আসে, নকল করার রাস্তা বন্ধ করতে হবে। এগুলো জানেন না, সবাই জানেন, উত্তরগুলো সবাই জানা, প্রশ্নগুলো নতুন কিছু নয়, উত্তরগুলো জানা। ইচ্ছে করেই যদি করে তাহলে আর কি করা যাবে? আমরা চাই না শিক্ষা, আমরা চাই না শিক্ষা, শিক্ষা চলুক এটা আমরা চাই না। যদি এরকমই ভাবা হয়, সেরকমই তো ভেবেছিলেন তো মন্ত্রী যারা জেলে আছেন, সেরকমই তো ভেবেছিলেন যে অন্য কিছু চাই, শিক্ষার বদলে অন্য কিছু চাই। নীলাভ, কংগ্রেসকে সমর্থন করো, তুমি নিজেও আইনজীবী। আমি একটা প্রশ্ন করছি, এই রাজ্যে রাস্তায় যারা বসে আছে তাদের কথা আগে ভাবতে হয়তো, খানিকটা বলতেও আজকাল একদমই বলছো না তোমরা। সম্পূর্ণটাই কি নিট আর নেট? এই মানুষগুলো কি মানুষ নয়? না, আমি পরিষ্কার বলছি, আপনি কখন দেখছেন আমাদের না বলতে আমি জানি না। আজকেও আপনাদের একটা প্রোগ্রাম ছিল, এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদেরকে নিয়ে আপনারা করছিলেন, সেখানে আমি ছিলাম। আমি পরিষ্কার একটা কথা প্রথমে বলছি, আপনার কথা বলছি না, আমি বলছি না না অবশ্যই আমাদের দলও তাদের পাশে আছে। আমি কংগ্রেসে চাকরি প্রার্থীরা পাশে, চাকরি প্রার্থীদের পাশে আমাদের কংগ্রেস ছিল, আছে, আগামী থাকবে যতদিন না তারা তার অধিকার সুনিশ্চিত করছে। আমি একটা কথা এখানে বলছি, পশ্চিমবঙ্গ জুড়ে যে সরকারটা চলছে এটা একটা দুর্নীতিগ্রস্ত সরকার, দুর্নীতিবাজদের সরকার, এবং এই সরকার এবং এই দলে যারা বসে আছে তারা চোর জোচ্চোর। কারণ না হলে আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে দিনের পর দিন একটা পৌরসভার ঝাড়ুদার থেকে শুরু করে স্কুল শিক্ষক থেকে শুরু করে সমস্ত চাকরি হয় টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, আর নয়তো যে ঘটনা দেখলাম দুর্গাপুরে ঘটেছে, মহিলাদের ইজ্জত সম্ভ্রম লুট করে তার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাকে নামিয়ে নিয়ে গেছে তৃণমূল। পশ্চিমবঙ্গ জুড়ে কার্যত জঙ্গলের রাজত্ব চালাচ্ছে তৃণমূল, যার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে সত্যিই তো যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সাথে আমি একটু কথা বলছিলাম, ওখানে আপনাদের প্রোগ্রামে ছিলাম, তারপরে ওনার সাথে কথা বলছিলাম। আজকে ওনারা 10 বছর ধরে প্রতীক্ষা করছে, তাদের অপেক্ষা করছে কবে তারা একটা চাকরি পাবে। আজকে তাদের বেশিরভাগের বয়স পেরিয়ে গেছে, তারা আগামী দিনে পরীক্ষা দিতে পারবেন না, তাহলে তাদের ভবিষ্যৎটা কোথায়? বাংলার একটা প্রজন্মের ভবিষ্যৎ, একটা প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, তাদের প্রতিভাকে হত্যা করেছে দিনের পর দিন এই সরকার। আর এখন তারা যদি সাধু সাজে তাহলে হবে না। অন্তত চুরি চুরির কথা তৃণমূলদের মুখে মানায় না, চোর মাচায় সোর বলে একটা কথা আছে, তৃণমূলের অবস্থা হচ্ছে তাই। আসলে এরা একটু চুরি চুরিটা ভালো বোঝে। নিট এবং নেটে যে দুর্নীতি হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক, এবং এর বিরুদ্ধে মানে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যারা যারা জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত, সেই দাবি আমরা আমাদের পার্টির পক্ষ থেকে রেখেছি। বুঝলাম, সারা দেশ জুড়ে আন্দোলন চলছে। এক মিনিট, আমি একটা প্রশ্ন করি। তার মানে নীলাভ, তুমি বলছো, আপনি বলছেন যে যখন পার্লামেন্টের সেশন শুরু হবে, তৃণমূল যখন এই নিয়ে আওয়াজ তোলার চেষ্টা করবে, তখন আপনারা তাদের উপদেশ দেবেন যে আপনারা আমাদের ইন্ডিজোটের সদস্য হলেও আপনারা এই নিয়ে কথা বলবেন না, কারণ আপনাদের ওখানে আরো বড় চুরি চুরি হয়েছে, এটা আমাদেরই বলতে দিন, তাই তো? না না, সেটা দেখুন পার্লামেন্টের ব্যাপার, সেটা কে কাকে উপদেশ দেবে আমি বলতে পারবো না। আপনারা তো বন্ধু, না তোমরা বলছো সেটা ঠিকই, কিন্তু আমরা বলতে পারবো না ওইভাবে। কিন্তু আমরা এইটা পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন আমাদের প্রদেশ সভাপতি থেকে শুরু করে প্রদেশের সমস্ত নেতৃত্ব, আজও বলছি, এর আগেও বলেছি, আগামী দিনেও বলবো, যতদিন না ন্যায্য বিচার হচ্ছে এই পশ্চিমবঙ্গে চোরেদের বিরুদ্ধে আমাদের যে লড়াই এবং চোরেদের যে
আজকে তাদের যে কর্মকাণ্ড তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই থাকবে যতই না যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি বিশ্বাস পাবে। করছি নীলাভ তোমার কথা। ভোটের রেজাল্টের পর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করতে গিয়েছিলেন ইন্ডিজোটের সদস্যদের সঙ্গে, তখন মল্লিকার্জুন খার্গে তাকে এটা আলাদা একটা রুমে ডেকে বুঝিয়ে দিয়েছিলেন। তো তুমি আজকে যেটা এখানে বলছো, দেখুন এখন ওনারা যখন, আপনি যে বৈঠকের কথা বলছেন, আমি তো সেখানে উপস্থিত ছিলাম না, ওনারা কি নিয়ে আলোচনা করেছেন, ওনারা চা খেয়েছেন না কফি খেয়েছেন না কিনা, সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না। আমি কি করে আপনাকে এখানে বলতে পারবো বলুন? নিশ্চয়ই বলেছেন, বিশ্বাস আছে বলেছেন, তাই তো? কারণ না, আমার বিশ্বাস নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার হতে পারে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যের যে চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় বসে রয়েছেন, তারা কি বলছেন গোটা ঘটনা নিয়ে? নিট নেট দুর্নীতিতে তাদের আওয়াজ কি চাপা পড়ে যাচ্ছে? শুনবো, ফিরবো আলোচনা। এখানে এসেছি বা এখানে সবাই জমায়েত করেছি একটাই কারণে, আমাদের আজকে 2 বছরের বর্ষপূর্তি। আমরা চেষ্টা করেছি মাকে বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে এটা জানানোর যে আমরা এখনো এখানে রয়েছি, আমাদের দিকটা এবার একটু বিবেচনা করে দেখুন। আমরা আর পারছি না, আমরা এই যন্ত্রণায় হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। বসে আছি আজকে, দেখুন নিট নিয়ে যখন তাদের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা চলছে, কিন্তু আজকে আমরা পশ্চিমবাংলায় বসে 10 বছর 2014 সাল থেকে 2024 আজকে 10 বছর 6 মাস হয়ে গেল আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আপার প্রাইমারি হাজার হাজার চাকরি প্রার্থীরা বসে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নিয়ে কি ভাবছেন? আজকে তিনি নিজে বলছেন যে আইন মেনে নিয়োগ হবে, আইন মেনে নিয়োগ হবে, তো গেজেটে পরিষ্কারভাবে লেখা আছে, তাহলে সিটটা আপডেট করে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। আজ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 2 বছর পূর্তি, আজকে আমরা এখানে বসে আছি। আমাদের কাছে সত্য আছে, রাজ্য সরকারের কাছে আছে শক্তি। একদিন না একদিন সেই সত্যের কাছে শক্তিকে পরাজিত হতে হবে এবং আমাদের জয় নিশ্চিত। কিন্তু আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি তো দেশের প্রধানমন্ত্রী নয়, ওনার এতটা মাথা ব্যথা হচ্ছে দেশ নিয়ে, কিন্তু সেখানে কেন উনি আমাদের ক্ষেত্রে গান্ধীজির বাদর হয়ে রয়েছেন? মানে কিছু শুনবো না, কিছু বলবো না, কিছু দেখবো। এখানে এসেছি বা এখানে সবাই জমায়েত করেছি একটাই কারণে, আমাদের আজকে 2 বছরের দেবাশিস বাবু, আজকে রাজ্যের যা পরিস্থিতি, নিট নেট নিয়ে গোটা রাজ্যে গোটা দেশে তো তোলপাড় চলছেই। রিপাবলিক বাংলাও ক্যাম্পেইন চালাচ্ছে নিট নেটের প্রত্যেক ছাত্রর, প্রত্যেক যারা অ্যাসপাইরেন্ট তাদের বিচার পাওয়া উচিত। আপনার কি মনে হয় এই চাকরি প্রার্থী অরুণিমার মতো এদের বিচার পেতে কি আস্তে আস্তে মানুষকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে কি এই রাজ্যে? তাদের আওয়াজটা একটু কমে গেছে? দেখুন, অরুণিমা যখন কথা বলছিল হয়তো আমরা মনে করছিলাম যে ও একটু উত্তেজিত, কিন্তু আমরা কেউই বোধহয় অরুণিমারদের জুতোতে পা দিয়ে নেই, আমরা একটু একেবারে অন্য পজিশনে আছি। মানে যেটা চলছে সেটা ওদের ভিতরে চলছে। 10টা বছর এইভাবে সামনে কোনো দিশা নেই, অন্ধকার জায়গা। এই 10 বছরে তো অভিষেক ব্যানার্জি রঙের দোকানের থেকে একটা ক্যামাক স্ট্রিটে বিশাল বড় বাড়ি হয়ে গেছে, সম্পত্তি বেড়ে গেছে, তৃণমূলের সংখ্যা বেড়েছে, ধনাদা কেষ্টদাদের একের পর এক বাড়ি বেড়েছে, জমি বেড়েছে, সম্পত্তি বেড়েছে, সবই হয়েছে। কিন্তু এই অরুণিমাদের কি হয়েছে? মানে এই যে জায়গাটা, এই জায়গাটা তো আমার খুব খারাপ লাগে এটা বলতে। মানে দেখুন, আজকে বিজেপি আমলে অর্থাৎ বিজেপি বলছে যে এই দুর্নীতিগুলো হয়েছে, এটা তো এখন থেকে হয়নি, এটা বহুদিন ধরে হয়েছিল, এইবার এটা সামনে বেরিয়ে এসেছে। কিন্তু একটা ভালো দিক আছে যেটাকে বলতে হবে যে ঠিক আছে, অ্যাটলিস্ট একজন এগিয়ে এসে বলেছে এটা অন্যায় হয়েছে এবং এটার দায় আমি স্বীকার করছি। কিন্তু পশ্চিমবঙ্গে সেটা নয় কেন? আজ অবধি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের কেউ বা কোনো মুখপত্র মাথা নিচু করে কেন বললেন না এটা আমাদের খুব বড় অন্যায় হয়ে গেছে, আমরা এর জন্য ক্ষমা প্রার্থী, আমরা একটা ইমিডিয়েট কিছু ব্যবস্থা নিচ্ছি। দেখুন, এই যে জায়গাটা, মানে আসলে কি যেটা বুঝতে হবে যে মূল জিনিসটা যেটা আজকে হয়তো রাজ্যে হচ্ছে বা দেশেও হচ্ছে, শিক্ষাতে কুঠারাঘাত হচ্ছে। শিক্ষাতে মানে শিক্ষাতে কুঠারাঘাত হলে যেটা হবে, মানুষ প্রশ্ন করতে ভুলে যাবে। মানে আজকে তৃণমূল যেটা করছে খুব প্ল্যানফুলি করছে, মানে আমি শিক্ষা কেড়ে নিচ্ছি, আমি চাকরি কেড়ে নিচ্ছি, আমি বাই ডিফল্ট আমি কিন্তু তৃণমূলের উপর ডিপেন্ডেন্ট হব। ইদার আমাকে ধনাদা কেষ্টদার কাছে যেতে হবে যে আমাকে দাদা দুটো কাজ দাও বা সিন্ডিকেটের কিছু বরাদ দাও, নইলে আমার চলবে কি করে? আমি তোমায় সারাদিন ধনাদা কেষ্টদাকে ধনাদা করবো আর আমি বোম বাঁধবো। অথবা আমি যদি কিছু একটু পড়াশুনো করে থাকি, আমাকে একটু একটা সিভিক পোস্টে চাকরি দাও বা সরকারি জায়গায় ওই কন্ট্রাকচুয়াল বেশি চাকরি দাও। মানে আমি চাকরির জন্য তোমার কাছে মুখোপেক্ষী, সেই ভোটের রাজনীতি। আমার করজোড়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে নিবেদন যে শিক্ষা নিয়ে রাজনীতিটা করবেন না। কারণ এই যে যারা শিক্ষার্থী বা যারা চাকরি প্রার্থী, তাদের কিন্তু মানসিক অবস্থাটা একটা অন্য জায়গায় চলে গেছে। আজকে আমাদের দেশের উন্নতির জন্য, আমাদের দেশটা কিন্তু আজকে সিপিআইতে মানে করাপশন পারসেপশন ইন্ডেক্স বলে একটা কথা আছে, সেখানে 180টা দেশের মধ্যে আমাদের সংখ্যা হচ্ছে, আমাদের স্থান হচ্ছে 93। খুব লজ্জাজনক মানে করাপশনের দিক থেকে। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে করাপশনটা কোন জায়গা থেকে হচ্ছে। করাপশন হয় আমলা
নেতা নেত্রী আর অপরাধীদের একটা সম্মিলিত ফল। আর কিন্তু এখানে নাগরিক সমাজের একটা দায় আছে, মানে যারা এই ঘুষগুলো দিচ্ছে বা পয়সাগুলো দিচ্ছে সেই নাগরিকদের সচেতন হতে হবে যে আলটিমেটলি এই শর্টকাট সাকসেস বলে কিছু হয় না, আজ সমাজের ক্ষতি হয়। মানে আমার এটাই বক্তব্য যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যে লেটস অ্যাকসেপ্ট ইট, মানে এটা করাপশন ইজ মানে এটা বেসিক্যালি ক্রাইম, মানে লেটস ডিস্ট্রয় ইট বিফোর ইট ডিস্ট্রয় আস। দেবাশিস বাবু, মনে হচ্ছে যে এই নিট আর নেট এটা কোথাও যেন একটা ওয়েপন বা অস্ত্র হয়ে গিয়েছে এই মুহূর্তে তৃণমূল চালিত রাজ্য সরকারের কাছে? এটা মনে হচ্ছে না, মানে এটা তো একেবারে নিজেদের রাজ্যের একেবারে একটা অস্ত্র হয়ে, আমি এটাই বলার চেষ্টা করছি, এটা নিয়েই তো রাজনীতি হচ্ছে। মানে আমি কোনো তৃণমূল নেতা বা নেত্রী বা মুখপাত্রকে বলতে শুনছি না যে অত্যন্ত খারাপ জিনিস এটা আরেকটা হয়ে গেল। মানে অরুণিমার চোখের জলটা ঢাকার জন্য ডাক্তারদের চোখের জলটা নিয়ে আসা হচ্ছে। এই জায়গাটা আমি বলতে, কারণ জিনিসটা খারাপ হয়েছে কোথায়? খারাপ হয়েছে শিক্ষার্থীদের জন্য। মানে এই পেনটা কোথায়? মানে আসলে যে বারবার আমরা বলি না, যারা আজকে রাজনীতিটা করতে এসছে তারা মানুষের জন্য করতে আসেনি, ভোটের জন্য করতে এসছে। অতএব সেই ভোটের জন্য আজকে এটা একটা তাদের কাছে চাবিকাঠি হয়ে গেল। এই যে কথা হচ্ছে যে আপনি পৌরসভায় মানে আমাদের পার্লামেন্টে কি হবে, এটাই কি হবে, ওটাই কি হবে, মানে এই যে ইস্যুটা তো পার্লামেন্টে সবাই মিলে একসাথে বলতে হবে যে এটাকে বন্ধ করতে হবে, এই করাপশনটাকে বন্ধ করতে হবে। সেখানে প্রয়োজন হলে মমতা ব্যানার্জি কংগ্রেসকে তো বিজেপিকে সাপোর্ট করতে হবে যে এই করাপশনের জন্য আপনারা এইগুলো করুন, আমরা এইগুলো করব। ঠিক একদম ঠিক। আমি একবার যাব, আমি ডক্টর অর্ণব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে, নিট পিজি পরীক্ষার্থী এবং চিকিৎসক। তার কাছে আমার যাওয়া আজকে অত্যন্ত জরুরি, কারণ একদিকে আমার সঙ্গে যেমন রয়েছেন একজন চাকরি প্রার্থী যিনি দিনের পর দিন রাস্তায় বসে থেকেছেন চাকরির জন্য, তেমনই একজন ডাক্তার রয়েছেন যিনি নিট পিজি পরীক্ষার্থী এবং যিনি আজকে ভিকটিম হয়েছেন এই গোটা দুর্নীতির। ডাক্তারবাবু, আপনার মনে হচ্ছে, অর্ণব আপনার মনে হচ্ছে কি আজকে দাঁড়িয়ে আপনাদের কোথাও রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, আপনাদের সলিউশনের চেয়ে বেশি রাজনৈতিক দলগুলোর কাছে এখন বেশি প্রয়োজনীয় হচ্ছে আপনাদেরকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক পয়েন্টসগুলো বাড়িয়ে নেওয়া, মনে হচ্ছে কি? দেখুন, রাজনৈতিকভাবে কথা তো আমি সেভাবে বলতে পারছি না, কিন্তু একটা কথা আমি বলতে পারি, আমরা ডাক্তারি ক্ষেত্রে কি বলি যে ধরুন কারো যদি হার্ট অ্যাটাক হয় আর তার সাথে যদি আমরা দেখি যে তার ডায়াবেটিস হাইপারটেনশন আছে, আমরা কখনো এটা বলে থেমে যাই না যে আপনার ডায়াবেটিস আর হাইপারটেনশনের জন্য আপনার হার্ট অ্যাটাক হয়েছে। আমরা চেষ্টা করি যে সে দুটো থাকা সত্ত্বেও যাতে তার হার্ট অ্যাটাকের ট্রিটমেন্টটা হয়, ট্রিটমেন্ট করার পরে তার সাথে সাথে আমরা ডায়াবেটিস হাইপারটেনশনের ট্রিটমেন্টটা করি। এই মুহূর্তে দাঁড়িয়ে নিট ইউজি, নিট পিজি অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা এবং ডাক্তারি স্নাতকোত্তর পরীক্ষা, দুটো পরীক্ষা নিয়ে যে ঘটনাটা ঘটলো, এতে ধরুন আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবার তাদের জেনারেলি দুটো স্বপ্ন থাকে, এক হয় ইঞ্জিনিয়ার হবো নইলে ডাক্তার হবো। তাদের ডাক্তার হওয়ার পথে যেমন একটা সন্দেহের বাতাবরণ তৈরি হলো। দ্বিতীয়ভাবে যারা ডাক্তার, আমরা অলরেডি ডাক্তার হয়ে গিয়েছি, এমবিবিএস ডিগ্রি আছে, যারা ভবিষ্যতে মেডিসিনে যাবে বা সার্জারিতে যাবে বা গাইনির ডাক্তার হবে বা হাড়ের ডাক্তার, অর্থোপেডিকের ডাক্তার হবে, সেই জায়গাটাতে যেন কোথাও না কোথাও একটা বিশ্বাসে ধাক্কা লেগে গেল। আমরা না বুঝতে পারছি না, বা কোথাও না কোথাও আমাদের এই কথাটা মনে হচ্ছে যে আমি যে র্যাঙ্কটা পাবো সেই র্যাঙ্কটা সঠিক র্যাঙ্ক তো, নাকি এর আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই র্যাঙ্কগুলো সঠিক র্যাঙ্ক ছিল তো। আমাদের পরীক্ষার্থী ধরুন 1 লাখ থেকে 1.5 লাখের কাছাকাছি, 1 থেকে 1.5 লাখের কাছাকাছি, তার থেকে খুব বেশি কত হবে, আর হয়তো 10-12 হাজার বাড়বে। এদের মধ্যে কিন্তু প্রত্যেকেই ডাক্তার, প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং প্রত্যেকে কিন্তু ফার্দার হায়ার স্টাডির জন্য যাচ্ছেন। যারা এই র্যাঙ্কগুলো করবেন তাদের ওপরে কিন্তু দেশের স্বাস্থ্য নির্ভর করছে। আজকে এই পরীক্ষাটা বন্ধ হয়ে গিয়ে কোথাও না কোথাও যেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নে পড়ে গেল। ডক্টর অর্ণব, একটা প্রশ্ন করছি, আপনি বলছেন যেটা একদম ঠিক, দেশের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এগুলো যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে দেশের ভিত্তিটাই তো নষ্ট হয়ে যাবে। চিকিৎসা কে দেবে, পড়াবে কে, পড়াশুনো হবে কিভাবে? ডাক্তারবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই তদন্ত চলছে, দুটি ক্ষেত্রেই সিবিআই তদন্ত করছে এবং সিবিআই এর সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। যারা এনটিআর যিনি ডিজি ছিলেন তাকে অপসারণ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিচ্ছে। আপনারা কি এতে সন্তুষ্ট? মানে মনে হচ্ছে যে কোনো কিছু পজিটিভ হচ্ছে, নাকি আপনারা একদমই মেনে নিচ্ছেন না যা হচ্ছে এবং আপনাদের অন্য কোনো চাহিদা রয়েছে? এই মুহূর্তে দাঁড়িয়ে যা করছে কেন্দ্রীয় সরকার সেই নিয়ে আপনারা কি পজিটিভ ভাবছেন? দেখুন, কেন্দ্রীয় সরকার কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই কিছু কিছু সিদ্ধান্ত তো নিচ্ছেন, কিন্তু আমাদের কয়েকটা জায়গায় এখনো প্রশ্ন থেকে গেছে। যারা আমরা পরীক্ষার্থী, আমরা হয়তো আমাদের সাথে ডাইরেক্টলি কথা হয়তো ওনাদের হচ্ছে না, যারা পরীক্ষা দিচ্ছে তারা ভুগছে। সোজা বাংলায় কথা হচ্ছে, ধরুন নিট ইউজি আর নিট পিজি পরীক্ষা দুটোর মধ্যে আসমান জমিন ফারাক আছে। কারণ নিট ইউজি পরীক্ষা একটা নির্দিষ্ট বই এনসিইআরটির উপরে বেস করে হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর আপনারা জানেন। এই কারণে নিট ইউজি পরীক্ষা যেটা হয় তাতে কিন্তু নির্দিষ্ট প্রশ্নপত্র থাকে,
আপনি কি কি ওএমআর শিটে মার্ক করালেন সেটা আপনি ক্লিয়ার কাট দেখতে পান। আপনাকে ওয়েবসাইটে দিয়ে দেয় যে এই প্রশ্ন ছিল, আপনি তার এই উত্তর করলেন, এবং স্যাম্পল অ্যান্সার কি কি উত্তর হয়, অ্যাকচুয়াল অ্যান্সারটা কি সেটাও আপনাকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনি ওএমআর শিট পেয়ে গেলে কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার মিলিয়ে আপনি জেনে যাবেন আপনি কত মার্কস পেলেন, এবং যখন আপনার রেজাল্ট দেবে সেখানে আপনার মার্কস দেখায় আপনি স্যাটিসফাইড যে হ্যাঁ আপনি 620 পেতেন, আপনি 620 পেয়েছেন, অতএব আপনার ইভালুয়েশন ঠিক আছে। আমাদের নিট পিজি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয় না, পাবলিকলি দেওয়া হয় না, তাই জন্য ধোঁয়াশা থাকে। অর্ণব আমাদের সঙ্গে থাকুন, ধোঁয়াশা থাকলে আপনি বলছেন এই মুহূর্তে দর্শকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর সময় এসেছে এবং গ্রাফিক্সের মাধ্যমে একটা জিনিস স্পষ্ট করার অত্যন্ত প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, তারপর ফিরবো আবার আলোচনায়। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখব যে আজকে দাঁড়িয়ে নিটের দুর্নীতি হয়েছে, নেটের দুর্নীতি হয়েছে, সেই নিট নেট দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে, পরপর পয়েন্টস। নিট নেট দুর্নীতি মেনে কড়া পদক্ষেপ মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে কেন্দ্রীয় সরকার, শিক্ষামন্ত্রী মেনেছেন এবং কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন। পরের স্লাইড। সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে দুটি ক্ষেত্রেই, সিবিআই তদন্ত করছে এবং আজকে গিয়ে মারও খেয়েছে এক জায়গায়। পরের স্লাইড। দায়িত্ব পেয়েই সক্রিয় হয়েছে সিবিআই, গঠন করা হয়েছে বিশেষ দল। পরের স্লাইড। প্রথম এফআইআর হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফে, শিক্ষা মন্ত্রকের অনুরোধে প্রথম এফআইআর করেছে সিবিআই এবং আননোন পারসনস নেমে সে এফআইআর করে তদন্ত শুরু করেছে। পরের স্লাইড। তদন্তে সিবিআই এর বিশেষ দল, দুটি বিশেষ দল, একটি গিয়েছে গুজরাট, একটি গিয়েছে বিহার। বিশেষ দলে রয়েছে অত্যন্ত উচ্চ পর্যায়ের অফিসাররা। পরের স্লাইড। পাটনা গোদরায় যাচ্ছে বিশেষ দল, তারা ইতিমধ্যেই পৌঁছেও গিয়েছে। নিট নিয়ে এই মুহূর্তে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবার দেখি এসএসসি এসএলএসটি এই রাজ্যে দাঁড়িয়ে কি পরিস্থিতি। এসএসসি দুর্নীতি, চাকরি চুরি, টাকা দিয়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে, বহু মানুষ রাস্তায় বসেন, বহু মানুষ চাকরি থেকে বঞ্চিত হন। পরের স্লাইড। চাকরির দাবিতে পথে বেকাররা, যেমন এই মুহূর্তে অরুণিমা রয়েছেন আমাদের সঙ্গে, এরকমই অনেক বেকার চাকরি প্রার্থী তারা রাস্তায় নামে, তাদের টেনে হিঁচড়ে গ্রেফতার করা হয়। পরের স্লাইড। আপার প্রাইমারি আন্দোলনের এখন পর্যন্ত 2 বছর অর্থাৎ 365 এবং 365। পরের স্লাইড। মন্ত্রী বিধায়ক শিক্ষা কর্তারা এই মুহূর্তে জেলে রয়েছেন। কোন মন্ত্রী কোন বিধায়ক আপনারা জানেন, একটু গুগল করলেই দেখতে পাবেন। পর তারা জেলে গিয়েছেন তৃণমূলের মন্ত্রী বিধায়ক শিক্ষা কর্তারা। পরের স্লাইড। দুর্নীতি মানতে এখনো পর্যন্ত নারাজ তৃণমূল, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো পর্যন্ত পাবলিক অ্যাপোলজি কোনো পাওয়া যায়নি যে এই দুর্নীতি এমন লেভেল থেকে হয়েছে যে লেভেলটা তাদের একদম উচ্চ পর্যায়ে ছিল, অর্থাৎ মন্ত্রী থেকে বিধায়ক থেকে শিক্ষাকর্তারা। পরের স্লাইড। চোরেদের বাঁচাতে মরিয়া শাসক কিভাবে বারবার ডিফেন্ড করা হয়েছে। পার্থ চ্যাটার্জিকে প্রথমে ডিফেন্ড করা হলো, তারপর সাসপেন্ড করা হলো। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আমাদের সঙ্গেও রয়েছেন। চোরেদের বাঁচাতে মরিয়া শাসক কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে শাসক দলের তরফে ডিফেন্ড করে বলার চেষ্টা হয়েছে যে প্রত্যেকটা দুর্নীতি লোকালাইজড, দুর্নীতিটা সমগ্র শিক্ষা দপ্তরে ছড়িয়ে পড়েনি, একজন দুজন হয়তো করেছে, যেটা সত্য নয়। কারণ পরের পর গ্রেফতার আমরা দেখেছি একদম ওপর থেকে নিচতলা পর্যন্ত। শিক্ষামন্ত্রীর মুখে গুলি চালানোর কথা আমরা শুনতে পাই এবং তারপরে স্লাইড। অযোগ্যদের হয়ে আদালতে সওয়াল ওঠে, কারণ অযোগ্যদেরও চাকরি রাখতে হবে এমনটাও শুনতে পাই। মানুষের করের টাকায়, যেমনটা তরুণজ্যোতি তিওয়ারি বলছিলেন, মামলা হয়, সেই মামলার পরে আমরা দেখি সুপ্রিম কোর্টে মামলা যায়, সেই মামলার এখনও শুনানি চলছে, সেই মামলা এখনও চলছে, বিভিন্ন লেভেল থেকে চলছে, কিন্তু চাকরি প্রার্থীরা এখনও রাস্তায় বসে রয়েছেন। আমি ফিরবো সুকন্যার কাছে এবং প্রত্যেকে আমি 30 সেকেন্ড করে দেব, সময় কম রয়েছে, 30-40 সেকেন্ড করে প্রত্যেকে পাবেন। আমি সুকন্যার কাছে একটা লিস্ট পড়ে শোনাবো। ম্যাডাম, এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় 3রা মে 2022। বলার আগে একটা ডিফারেন্স বলা আছে, 30 সেকেন্ড সময় আমি আগে চাইছি, দিদি পরে বলবেন নিশ্চয়ই। দেখো, দুটো ডিফারেন্স আছে। পসিবল সাইবার থ্রেট, পসিবল কম্প্রোমাইজের একটা কমপ্লেন পাওয়া গেছিল, তার ফলে মানে নেটটাকে বাতিল করে দেওয়া হলো। ফার্স্ট, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাইমারি ওয়েবসাইট হ্যাক হয়ে গেছিল, কমপ্লেন ফাইল হলো, তার কোনো ব্যবস্থা হলো না, নিয়োগ হয়ে গেল। এখানে মানে এডুকেশন ডিপার্টমেন্ট একটা এফআইআর কমপ্লেন করলো, এফআইআর রেজিস্টার হলো, কেস স্টার্ট হলো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জিটিএ নিয়োগে এডুকেশন ডিপার্টমেন্ট কমপ্লেন ফাইল করলো তৃণমূলের ছাত্র নেতাদের নামে, সেই কমপ্লেনের বেসিসে কেস স্টার্ট হলো না, বারবার কোর্টে ঝাড় খেয়ে তবে কেস স্টার্ট হলো। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আর একটা অদ্ভুত জিনিস দেখো, এডুকেশন মাফিয়া
আই এম ইউজিং দ্য টার্ম এডুকেশন মাফিয়া, এই পার্টিকুলার সেক্টরটাকে ব্রেক করা আজকের দিনে খুব দরকার, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি। আর লাস্ট কথা দেখো, যেখানে কিছু অ্যাবসার্ড হয়, একটা ডাউট ক্রিয়েট হয়, আই এম নট ক্রিয়েটিং ডাউট অন এনিওয়ান। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি, একটা ইনস্টিটিউশন আছে, দে আর ডুইং রিয়েলি নাইস, আল-আমিন মিশন। আল-আমিন মিশনের প্রতি বছর হিউজ পরিমাণে যে স্টুডেন্টরা নেট ক্র্যাক করে, নিট ক্র্যাক করে, পশ্চিমবঙ্গের প্রবেশিকা পরীক্ষা ক্র্যাক করে, নিশ্চয়ই তারা খুব ভালো টিচিংটা দেয়। ওদের উচিত আরও একটু এগিয়ে এসে মানুষজনকে শেখানো কীভাবে হয়। বেশ, সুকন্যা ম্যাডামের কাছে ফিরবো। ম্যাডাম, যে কথা আমি বলছিলাম, এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী 3রা মে 2022। বিক্ষোভরত চাকরি প্রার্থীদের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলা 3 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের প্রতিনিধিরা পৌঁছন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। 3রা মে 2022 তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেন যারা বিক্ষোভরত চাকরি প্রার্থী তাদের সঙ্গে। 2022 30শে জুলাই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মিটিং করেন যারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে। 4 আগস্ট 2022 এসএলএসটি জব সিকার যারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে ব্রাত্য বসু মিটিং করেন বিকাশ ভবনে 11 ডিসেম্বর 2023। এই পুরো একটা লিস্ট বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। এই লিস্টের পর কি এতগুলো মিটিংয়ের পর মিটিংয়ের পর মিটিং, অরুণিমারা চাকরি প্রার্থীরা কি বলছেন জানেন ম্যাডাম? তারা বলছেন और খেলো মিটিং করতে রহো মিটিং আলুয়া মিটিং এমনটাই বলছেন চাকরি প্রার্থীরা। এই মিটিংগুলোর ফল কি দাঁড়াচ্ছে? চাকরি তো হচ্ছে না। দেখুন, যেহেতু কেসটা সাবজুডিস, সেখানে তো দলের সরকারের 30 সেকেন্ড সুকন্যা ম্যাডাম দ্রুত। ওটা সুপ্রিম কোর্টে বলে সাবজুডিস না সাবজুডিস। হোয়াট আর ইউ সেইং দিদি? টক লাইক এ লয়ার, টক লাইক এ লয়ার। মামলাটা হচ্ছে, সেই দুটো গুলিয়ে দিলে হবে না। এই যে সিবিআই কে নিয়োগ করা হয়েছে, সিবিআই তদন্ত করছে, তদন্ত যেখানে নাকি প্রথমেই ধর্মেন্দ্র প্রধানকে দিয়ে শুরু করা উচিত ছিল, কিন্তু সবার নাম জানা সত্ত্বেও সিবিআই গোধরা, সিবিআই বিহার চারিদিকে দৌড়ে বেড়াবে। এই দৌড়তে দৌড়তে কোথায় গিয়ে দৌড়টা শেষ হবে সিবিআই সারা ভারতবর্ষ, সারা ভারত। সেটা যদি হয় তাহলে তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই সেখানে গিয়ে পৌঁছেছিলে। সবাইকে বলতে দাও, সময় একদম কম। নীলাবতী 30 সেকেন্ড দ্রুত। নীলাবতী 30 সেকেন্ড। যেরকম রেল দুর্ঘটনার দায় নিয়েছিলেন, দ্রুত সময় নেই। নীলাবতী 30 সেকেন্ড। না, দেখুন পরিষ্কার আমি বলছি, এই যে হয়েছে যে ঘটনা, এটা অবশ্যই একটা দুর্নীতি, এটা একটা চুরি জোচ্চুরি। তার পাশাপাশি বলুন দেখুন, তার পাশাপাশি একটা পাপ দিয়ে একটা পাপকে ঢাকা যায় না। পশ্চিমবঙ্গের তৃণমূল যদি মনে করে একটা পাপ দিয়ে একটা পাপকে ঢাকবো, তাহলে মিথ্যের সঙ্গে বসবাস করছে। কারণ চোরদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে চোরদের বাঁচানোর চেষ্টা এর মধ্যে কথা বলবো কিনা জানি না। আমি শুধু বলবো যে এই যে আকচাকচি চলছে, এ চোর না এ ডাকাত, আমি এতে যাচ্ছি না। আমি বলছি নাগরিক সমাজকে অনেক বেশি সচেতন হতে হবে। এটা বুঝতে হবে যে আজকে ধরুন যে মনাদা কেষ্টদা যারা হয়তো নেতা হচ্ছে 1 কোটি টাকা দিয়ে, তাদের দোষ নয়। তাদের ওই 1 কোটি টাকা তুলতে গেলে দুর্নীতি করতে হবে। সেরকম আজকে ডাক্তারি পরীক্ষা বা অন্য পরীক্ষায় যদি টাকা দিয়ে তাদের ডাক্তার হয়, সেই ডাক্তার তো জ্বর হলে আপনাকে দেবে বমির ওষুধ বা অন্য ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে করবে। আপনি এফেক্টটা বোঝার চেষ্টা করবেন, এফেক্টটা বুঝতে হবে। তো আজকে আমার বক্তব্য, নাগরিকরা যদি একটু সচেতন হয়, তাহলে কিন্তু এই যে মাফিয়া, এডুকেশন মাফিয়া, যেভাবে কোড আনকোড দুর্বৃত্তরা এই টোটাল এডুকেশন সিস্টেমকে প্রকারান্তরে নিলামে তুলে দিয়েছেন, দিয়ে এই শিক্ষিত প্রজন্মকে এক প্রকারে মানে কফিনের পেরেক মানে দিনের পর দিন মারছেন। এখানের কিন্তু যে রেসিডুয়াল আসবে তা কিন্তু প্রত্যেককে ভুগতে হবে। এটা শুধুমাত্র ভাববেন না যারা বঞ্চিত প্রতারিত চাকরি প্রার্থীরা, কারণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে শুধুমাত্র বর্তমানে শাসক দল ক্ষমতার অলিন্দে থেকে এই ক্ষমতাকে ভোগ করার জন্য, এবং তারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাকে কোথাও গিয়ে এস্টাবলিশ করেছেন। ম্যাডাম যেটা বলছিলেন যে আন্ডার জুডিশিয়াল সত্যকে কখনো সোশ্যাল মিডিয়ায় বাংলায় বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা ভোলাতে চায় তৃণমূল। কি বলছে দর্শকরা? 1 মিনিট, দর্শকরা কি বলছেন? ফেসবুকে হ্যাঁ বলছেন 90%, না বলছেন 10%। একবার পোলটা নিতে বলবো। 1 মিনিট। ফেসবুকে হ্যাঁ বলছেন 90%, না বলছেন 10%। ইউটিউবে হ্যাঁ বলছেন 92%, না বলছেন 8%। প্রশ্ন ছিল চাকরি প্রার্থীদের ভোলাতে চায় কিনা তৃণমূল। এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলছেন 100% এবং না বলছেন
0%। আমি কি বলে শেষ করতে চাই তা হলো আমার হাতে একটি ছোট্ট জিনিস রয়েছে, এই জিনিসটার নাম হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ফুল স্ক্রিন নেওয়া যায়, টেপ। অরুণিমা যদি তুমি টেপের এই এন্ডটা একটু ধরতে পারো, এই এন্ডটা একটু ধরতে পারো, ধরে রাখো অরুণিমা, ধরে রাখো। আমি শেষ করব যেটা করে, এটা হচ্ছে অ্যাবাউট 10 ফিট। এই 10 ফিট ডিস্টেন্স, এই 10 ফিট ডিস্টেন্সে বাংলার চাকরি প্রার্থী বসে রয়েছেন, আর দিল্লি হচ্ছে 1500 কিলোমিটার দূরে। আমি সুকন্যা ম্যাডামকে রিকোয়েস্ট করব এবং যারা তৃণমূল সমর্থক, তৃণমূল নেতা, তাদের রিকোয়েস্ট করব, এই 10 ফিট যদি আপনারা আগে দেখতে পান এবং তারপর যদি আপনারা 1500 কিলোমিটার দেখেন তাহলে খুব ভালো হবে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।